আমার সবচেয়ে বড় জীবনের একটাই লক্ষ্য হচ্ছে আমার মেয়ের খুনিকে বের করা। দেখো, মা হিসেবে সবসময় আমাদের একটা প্রেশার থাকে, কারণ মাতৃত্বটা না খুব ইজি না। মানে বলে না যে সত্যি কথা বলতে মা চলে যাওয়ার পরে সত্যিকারের আমলিক্যাল কর্ডটা ছিঁড়ে যায়, বা যে কোনো রকম ইমোশন মাই বুঝতে পারে আগে, বাবারাও বুঝতে পারে, কিন্তু প্রথমে মাই বোঝে। মানে আবল তাবল অনর্গল বলতে পারতাম, মানে পুরো এখন অতটা মুখস্থ নেই। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটি সাপ নিয়ে রেখে যা। অভিনেত্রী তো হওয়াটা আমার কাছে একটা পুরো অ্যাক্সিডেন্টের মতো এসেছিল। মানে আমি ভাবিনি কখনো অভিনেত্রী হব। 25 বছর পরেও কিন্তু আমরা হিরো হিরোইন হিসেবেও রেলিভেন্ট। অনেক ছবি আছে যেগুলো ফিরে যেতে চাই। চৌঠা জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ম্যাডাম সেনগুপ্ত, আর আজকে আমাদের সাথে টলি কথার আড্ডায় ম্যাডাম সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত। ওয়েলকাম টু জিও বাংলা টলি। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম সেনগুপ্ত পদবিটা তো এক, কিন্তু নামটা আলাদা। অনুরেখা সেনগুপ্ত, কতটা আলাদা তোমার থেকে চরিত্রটা? দেখো, আমার থেকে চরিত্রের অনেক মিলও আছে, আবার কিছুটা আলাদাও আছে, তবে বেশিরভাগটা মিলই বলবো। কারণ অনুরেখার মধ্যে অনেক ডিটারমিনেশন আছে, স্যাক্রিফাইস আছে, ওর কাজের প্রতি ভীষণ ডেডিকেশন আছে, ইমোশনস আছে, ফ্যামিলি ভ্যালিউজ আছে, আবার অ্যাট দ্য সেম টাইম একটা রুথলেসনেসও আছে। তো অনেকগুলো কম্বিনেশন অনুরেখা। তো এই সবগুলো কম্বিনেশন বোধ হয় কিছুটা হলেও আমার মধ্যে আছে, মানে কমিটমেন্টের দিক থেকে। তো সেখানে মনে হয় যে কিছুটা হলেও অনুরেখা, ঋতুপর্ণা খানিকটা হলেও এক, আবার কিছু কিছু জায়গায় হয়তো অতটা এক নয়। আর দুজনেই মা। হ্যাঁ, সেখানে এটাও এক মায়ের লড়াইয়ের গল্প। সেই মা হিসাবে পার্থক্য বলো। দেখো, মা হিসেবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের মানে মা হিসেবে যে কমিটমেন্টটা তার সন্তানের প্রতি থাকা উচিত, সেটা ইকুয়াল কমিটমেন্টটা আমারও আছে। ফলে এখানে খুব একটা আলাদা আমরা নই, কারণ মায়ের সেন্টিমেন্ট বা মায়ের ইমোশন ইউনিভার্সালি হয়। মানে সেখানে বোধহয় বলে না যে কুসন্তান হতে পারে, কিন্তু কুমাতা কখনো হয় না। তো মায়ের ওই জায়গাটা খুব স্ট্রং এই ছবিতে, এবং মায়ের লড়াইটাও আমরা দেখতে পাচ্ছি এখানে, যে তার মৃত মেয়ের জন্য সে কিভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় গিয়ে লড়াই করছে, এবং সেখানে বিভিন্ন জায়গায় ওকে ঠক্কর খেতে হচ্ছে, এবং তারপরেও সে উঠে দাঁড়িয়ে বলছে যে না, আমার সবচেয়ে বড় জীবনের একটাই লক্ষ্য হচ্ছে আমার মেয়ের খুনিকে বের করা। তো সেখানে আমিও মনে হয় যে সে আত্মপ্রত্যয় আমারও আছে, এবং এই ছবিটার এই একটা মানে এই ছবিটার ভিত্তিটা এটা নিয়েই গল্পটা, কিন্তু তারপরে বিভিন্নভাবে বিভিন্ন স্পেসে ঢুকছে ছবিটা, যেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখার মতো। নিজের সন্তানের জন্য তো মানে সব মাই নিজের সন্তানের কাছে সন্তানের জন্য ইমোশনাল থাকেন। সেক্ষেত্রে এরকম একটা ইমোশনাল চরিত্রে অভিনয় করা, যেখানে মেয়ের জন্য লড়াই, সেখানে মা হিসেবে তোমার উপর কতটা প্রেশার পড়ে এরকম ধরনের ক্যারেক্টারে অভিনয় করতে? দেখো, মা হিসেবে সবসময় আমাদের একটা প্রেশার থাকে, কারণ মাতৃত্বটা না খুব ইজি না। মানে মাতৃত্বের পুরো বিষয়টাই কিন্তু একটা খুব মানে ভারী বিষয়। এটার পিছনে একটা ওয়েট আছে, যে এই ওয়েটটা একজন মাই শুধু ক্যারি করতে পারে। এটা ভাগ করেও দেওয়া যায় না, বা ভাগ করেও নেওয়া যায় না। মানে মায়ের ব্যাপারটা হচ্ছে এতটাই সে গিভিং, আর এতটাই তার সমস্ত কিছুর ভেতরে মাকে মানে আমার ধারণা যে আমাদের ভেতরকার খুব ইন্টিমেট কথা আমরা বোধহয় মাকেই বলতে পারি, বা মার কাছেই শেয়ার করতে পারি, বা মার কাছ থেকেই তার অ্যাডভাইসটা নিতে পারি। মানে জানি যে পৃথিবীতে আর যেই কেউ তোমাকে প্রতারণা করতে পারে, কিন্তু মা পারে না কখনো, কারণ মার সঙ্গে সেটাই হচ্ছে বন্ধন। মানে বলে না যে সত্যি কথা বলতে মা চলে যাওয়ার পরে সত্যিকারের আমলিক্যাল কর্ডটা ছিঁড়ে যায়। তো মানে মার সাথে এটা জড়িয়ে থাকে। মানে মার কাছে রাগও করা যায়, দুঃখও করা যায়, মানুষের জীবনের গোপন কথাও বলা যায়। তো সেই জিনিসটা, মাতৃত্বের এই বড় বিষয়টা বহন করাও কিন্তু একটা বিশাল কাজের মতো, এবং মা তখনই মানে তার সন্তানকে সব রকমভাবে, যতই সে অনেক কিছুই করুক, মা সব রকমভাবে সর্বৈবভাবে মাই ক্ষমা করে দেয়। তো আমি বলছি যে মার এই গুরুত্বটা ভীষণ প্রত্যেকের জীবনে ইম্পর্ট্যান্ট, এবং মাতৃস্থানীয় কেউ তিনিও যেরকম হয়তো মার মতোই হয়, কিন্তু মায়ের কোনো বিকল্প হয় না।
আর মারাই কিন্তু বোঝে যে কোনো সন্তানের কষ্ট দুঃখ বা যে কোনো রকম ইমোশন মাই বুঝতে পারে আগে, বাবারাও বুঝতে পারে কিন্তু প্রথমে মাই বোঝে। মা হিসাবে তুমি অনেকের ইন্সপিরেশন, এবং আমি অনেক অভিনেত্রীর থেকে বলতে শুনেছি যে ঋতুপর্ণা সেনগুপ্তর থেকে শেখা যায় যে কিভাবে কাজ, সংসার, সন্তান সব একসাথে সামলানো যায়। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে দীপিকা পাড়ুকোন বলেছেন যে সময় বেঁধে কাজ করা নিয়ে, এই বিষয়ে তোমার কি মত? দেখো, এটার না দুরকমভাবে ইন্টারপ্রিটেশন আছে আমি মনে করি। কারণ নিশ্চয়ই সময় বাঁধা উচিত যে কোনো ক্ষেত্রেই, কারণ মানে সময়টা যদি খুব বেশি স্ট্রেচড হয়ে যায় তখন মানুষের এনার্জিও থাকে না, আর তারপরে একটা ভালো কাজ করতে গেলে তার কনসেন্ট্রেশন লাগে, তখন যদি কেউ খুব টায়ার্ড হয়ে যায় তখন সেটা ওই পারফরমেন্সটাও বেরোয় না। তো ফলে সময়ের একটা পাবন্দ করা উচিত, যেটা বলে আমার মনে হয়। কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু বিষয়ে কিছু না কিছু অ্যাডজাস্ট করতে হয়েছে এত বছর ধরে, এখনও করি, যে হয়তো আমাদের বাজেট কনস্ট্রেন্ট থাকে, হয়তো খুব কম সময়ের মধ্যে সিনেমা শেষ করার ব্যাপার থাকে, তখন হয়তো আমরাও বলি যে তাড়াতাড়ি করে নাও, হয়তো একটু বেশি সময় কাজ করে দিই। বা এরকমও হয় যে পরিচালক প্রযোজকরাও রিকোয়েস্ট করে যে একটা ডেডলাইন আছে, এর মধ্যে করতে হবে। তো সেখানে আমার ধারণা যে সময় বেঁধে কাজ করাটা নিশ্চয়ই উচিত। আমাকেও অনেক সময় প্রডিউসার ডিরেক্টরে হেল্পও করেছে, যে আমি হয়তো সময় চেয়েছি যে আমার আজকে তাড়াতাড়ি যেতে হবে বা আমাকে বেরোতে হবে, তখন সেই হেল্পটাও পেয়েছি। আবার অনেক সময় আমিও ইরিটেটেড হয়ে গেছি যে অনেকক্ষণ কাজ হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছি, মানে কিন্তু আমাদের বাজেটের ইস্যুসও আছে। তো আমাদের এখানে সব কিছু ভাবনা চিন্তা ভাবে অনেক কিছু হয়তো আমরা ভাবলেও সেটা করে উঠতে পারি না অনেক সময়। আমি কাউকে দোষ দিচ্ছি না সেখানে, কিন্তু সেখানে মানে ভাবনার মানে ব্যাপার যে একটা সময় অবধি কাজ করার পর তাহলে নাম্বার অফ ডেজটাও বাড়াতে হবে অ্যান্ড অল দ্যাট, তখন আবার প্রডিউসাররা বলবে যে নাম্বার অফ ডেজ কমাও। তো সেইগুলোর কিছু কনস্ট্রেন্ট আছে, বাট অ্যাট দ্য সেম টাইম তাও বলবো যে সব ক্ষেত্রেই একটা টাইম লিমিট থাকা উচিত, যেখানে টাইমের মধ্যে হলে তাহলে ডিসিপ্লিনটাও থাকে, প্লাস এনার্জিটাও ঠিক থাকে, আর পরের দিনের কাজের এন্থুটাও থাকে। আবার একটু ম্যাডাম সেনগুপ্তর আলোচনাতেই আসি যে কার্টুনিস্টের চরিত্র, সেখানে সুকুমার রায়ের আবোল তাবোল কিভাবে কানেক্টেড? অ্যাকচুয়ালি সুকুমার রায় আবোল তাবোলটা এই সিনেমাটাতে একটা খুব সুন্দর রোল প্লে করেছে। আমার মনে হয় যে আবোল তাবোল একটা নতুন ফরম্যাটে মানুষ দেখতে পাবে এই ছবিতে। মানে অনেকে তো আবোল তাবোলের সাথে অবগত নয়, অনেকে আবোল তাবোল মানে সিরিজটা সম্বন্ধে কিছুই জানে না, কারণ আমাদের জেনারেশনের আগের জেনারেশন হয়তো অত কিছু জানে না। কিন্তু আবোল তাবোল এতই মডার্ন এবং এত সুন্দর তার ইন্টারপ্রিটেশন আছে এই ছবিতে, সেখানে দেখলে আমার মনে হয় মানুষ খুব মজা পাবে, ছোটরাও খুব মজা পাবে, এবং যে জেনারেশন দেখেনি তারাও খুব ইন্টারেস্টিং মানে তারাও বোধ করবে যে এরকমভাবে নতুন মোড়কে আবোল তাবোলকে মানে পেশ করা। এবং আবোল তাবোল তো আমাদের জীবনের সঙ্গে জড়িত একটা মানে আমাদের লেগেসি বলা যায়, আমাদের মানে ছোটোবেলার বড় হয়ে ওঠা বলা যায়। তো আবোল তাবোলের সেই যে একটা মানে সিগনিফিকেন্স, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। এবং আবোল তাবোলের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা ম্যাডাম সেনগুপ্তাতে জানতে পেরেছি, দেখতে পেরেছি। তো সেটা আমি এখন রিভিল করব না আবোল তাবোল কেন আছে, তো সেটা হলে গিয়েই দেখতে হবে। 4 জুলাই রিলিজ হচ্ছে আবোল তাবোলের হত্যা রহস্য। দর্শক তো হলে গিয়ে দেখবেই একেবারেই আবোল তাবোল হত্যা রহস্য। কিন্তু তোমার ছোটবেলার কথা তুমি বলছিলে যে সুকুমার রায় ছোটবেলার সাথে জড়িয়ে থাকে, তোমার ছোটবেলার কিছু সুকুমার রায়ের আবোল তাবোলের সাথে কিছু জড়িয়ে থাকা স্মৃতি? আবোল তাবোলের সাথে জড়িয়ে থাকা স্মৃতি মানে আবোল তাবোল অনর্গল বলতে পারতাম, মানে পুরো এখন অতটা মুখস্থ নেই, কিন্তু মানে বাবুরাম সাপুড়েটা আমার ভীষণ ফেভারিট। বোম্বাগড়ের রাজা, গন্ধবিচার, মানে এত অপূর্ব সব মানে কম্পোজিশন ওনার, যে মানে মানে একটা এক্সে বার্কার এক। তো একটা দু লাইন শুনবো? হ্যাঁ, কোনো একটা দু লাইন শুনি। একটা হচ্ছে ওইটা মনে আছে একটু, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটি সাপ নিয়ে রেখে যা। তো এইরকম বেশ কয়েকটা মনে ছিল, এখন সবগুলো মনে নেই এখন আর। বাট আমি মনে করি যে আমাদের মানে এই জেনারেশন মানে খুবই উদ্বুদ্ধ সুকুমার রায়ের রচনা নিয়ে। তো সেরকমভাবেই নতুনভাবে সুকুমার রায়কে যদি পেতে পারে আমাদের পরের জেনারেশনও, মানে সেটা তাদেরই লাভ, তাদেরই প্রাপ্তি বলবো। কাজের এক্সপিরিয়েন্স কেমন? প্রত্যেকটা কাজ থেকেই তো নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। তুমি এত বছর ধরে কাজ করছো, এই ম্যাডাম সেনগুপ্ত এক্সপিরিয়েন্স কিরকম সবার সাথে কাজের?
খুব ভালো এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি এটা নতুন একটা প্রোডাকশন হাউস, ম্যাডাম সেনগুপ্তা নিয়েই শুরু হলো ওনাদের জার্নিটা। আরেকটা ছবি বোধহয় মাঝখানে রিলিজ হয়েছিল, কিন্তু এইটা ম্যাডাম সেনগুপ্তাকে নিয়ে নন্দী ফিল্মস শুরু হলো। এবং নন্দী ফিল্মসের প্রথম প্রযোজনায় ম্যাডাম সেনগুপ্তার এই পুরো ভাবনাটা খুব সুন্দর, এবং সায়ন্তন ঘোষাল একজন খুবই মানে ব্রাইট ইয়াং ডিরেক্টর, যে খুব দারুণ কাজ করছে, এবং ওর টিম খুব শার্প, এবং ওর যে ভিশনটাও খুব সুন্দর, ওর গল্প বলার ওয়েটাও খুব ইন্টারেস্টিং। তো আই থিঙ্ক হি ইজ ডুইং আ গ্রেট জব। এইটা আর একটা বলবো যে এই ছবির কাস্টিংটাও খুব ইন্টারেস্টিং। যেরকম রাহুল বোস আর আমি অনেক বছর পর আবার অনুরণনের পরে আবার ম্যাডাম সেনগুপ্তাতে কাজ করছি। আর ব্রিলিয়ান্ট কিছু অ্যাক্টার্সরা আছে এই ছবিতে, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুব্রত দত্ত, অনন্যা চ্যাটার্জি, কৌশিক সেন, এবং আরও অনেকে। এবং মানে ছবিটার ভেতরে যেই একটা পাওয়ারফুল ব্যাপার আছে, এবং গান এই ছবির একটা বিরাট সম্পদ। অনুপম রয় গানের কম্পোজিশন করেছেন, এবং এটার মধ্যে শিল্পা রাও, অনুপম রয়েরা সব গান গেয়েছেন। তাহলে মানে সব মিলিয়ে ইট ইজ আ ভেরি বিউটিফুল, মানে কি বলবো, মানে অনসম্বল। এবং আমি মনে করি যে এখনকার ছবি যেরকম হচ্ছে তার মধ্যে ম্যাডাম সেনগুপ্তা নিশ্চয়ই একটা দৃষ্টান্ত তৈরি করবে। যেরকম আমাদের পুরাতন একটা দৃষ্টান্ত তৈরি করেছে, সেরকম আর একটা অন্য রকম দৃষ্টান্ত হয়তো তৈরি হতে পারে ম্যাডাম সেনগুপ্তা দিয়ে। এই যে বললে এখনকার ছবি, একটু আগে বেশ অনেক বছর আগে তোমরা যখন পরপর কাজ করতে, যদি সেই সময়টাতে চলে যাই, তাহলে বুম্বাদা আর তোমার জুটি বলতে পারি। সেই সময় পরপর অনেকগুলো জুটি তৈরি হয়েছিল। এখন ইন্ডাস্ট্রিতে আমরা জুটি দেখতে পাই না কেন? দেখো, জুটি তো আমরা কেউ নিজেরা তৈরি করতে পারি না, জুটি দর্শক তৈরি করে, আর জুটি ভগবানের ইচ্ছায় তৈরি হয়। আর মিডিয়া মানে মিডিয়ার পছন্দ মতো জুটিকে মিডিয়া লেখে, তো অবশ্যই সেটা আমাদের হাতে নেই। এবং জুটির ভালোবাসাটা দর্শকই মনের মধ্যে পোষণ করে, এবং ওরাই চায় যে এই জুটিটা বারবার ফিরে আসুক। এবং সেই জন্যই বোধহয় প্রসেনজিৎ, ঋতুপর্ণা 15 বছর পরে ফিরে এসেও তারা সব সুপারহিট ছবি দিয়েছে। এবং রিসেন্টলি খুব ইন্টারেস্টিং যে 25 বছর পরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ হলো, এবং 2024-এই আমাদের আর একটা সুপারহিট ছবি ছিল অযোগ্য। তাই 25 বছর পরেও কিন্তু আমরা হিরো হিরোইন হিসেবেও রেলিভেন্ট। তো এটা বোধহয় খুব বেশি মানে সব সময় হয় না, মানে এটা আমাদের কাছে একটা গড গিফটেড ব্যাপার। এবং আমরাও দুজনে আই থিঙ্ক উই আর ভেরি কমিটেড টুয়ার্ডস আওয়ার ক্রাফট, এবং আমরা সবসময় আমাদের কাজটাকে নিয়ে খুব চিন্তিত থাকি, এবং সবসময় চেষ্টা করি একটা ভালো কাজ করতে। তো সেটাই বোধহয় আমাদের ওই পুরনো মানে পুরাতন ডেডিকেশন। ঋতুদি তো খুব ব্যস্ত, তাই খুব বেশি সময় নিতে পারবো না। একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো তোমার সাথে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে তোমার সবচেয়ে ভালো সমালোচক কে? আমার সবচেয়ে ভালো সমালোচক আমার এক জার্নালিস্ট বন্ধু আছে, তিনি। আচ্ছা, যদি তোমার জীবনী নিয়ে সিনেমা হয়, তোমার যদি অটোবায়োগ্রাফি হয়, তাহলে তুমি কি নাম রাখবে? কি নাম রাখবো? ঋতুপর্ণা। এবং কাকে দেখে তোমার মনে হয়েছিল যে তুমি তার মতোই অভিনেত্রী হতে চাও? অভিনেত্রী তো হওয়াটা আমার কাছে একটা পুরো অ্যাক্সিডেন্টের মতো এসেছিল, মানে আমি ভাবিনি কখনো অভিনেত্রী হব। তবে আমাকে খুব ইনফ্লুয়েন্স করেন সুচিত্রা সেন। যদি পুরনো সময় ফিরে যেতে পারতে, তাহলে কোন ছবির শুটিং এ আবার ফিরে যেতে চাইতে? মানে আমার অভিনীত? তোমার অনেক ছবি আছে যেগুলো ফিরে যেতে চাই। উৎসব, পারমিতার একদিন, দহন, তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আরও আমাদের সুজন সখী, অনেক ছবি আছে। মানে আমি একটা ছবি বলতে পারবো না, অনেক ছবি আছে। প্রভাতদার ছবিগুলো, তুমি এলে তাই, কি সুন্দর ছবি, খেলাঘর, অনেক ছবি। তোমার মতে ইন্ডাস্ট্রির সবচেয়ে আন্ডাররেটেড অভিনেতাকে? একসময় আন্ডাররেটেড অভিনেতা ছিল, কিন্তু তারপরে ওর খুব ভালো প্রকাশ হয়েছে, সে হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। মানে একসময় হি ওয়াজ রিয়েলি আন্ডাররেটেড। তবে আমার মনে হয় আর একজন আন্ডাররেটেড এখনো বলে মনে হয়, তবে আমার ওর অভিনয় খুবই ভালো লাগে, সে হচ্ছে অভিষেক বচ্চন। হি ইজ অলসো ভেরি গুড, কিন্তু অতটা মানে সবসময় হি ইজ ওভারশ্যাডোড বাই হিজ ফাদার।
কেন আমি জানি না, বাট খুব ভালো অভিনেতা কিন্তু। আর রোম্যান্স, কমেডি, থ্রিলার, বায়োপিক কোন জনারে তোমাকে সেরা মানায় বলে তোমার মনে হয়, সব থেকে বেশি মানায়? রোম্যান্স। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ঋতুদি Thank you. এটা সময় দেওয়ার জন্য। আর ম্যাডাম সেনগুপ্ত আসছে, ম্যাডাম সেনগুপ্তর সাথেই এতক্ষণ আড্ডা দিলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদের বলবো যে কেমন হলো আমাদের এপিসোডটা, কেমন লাগলো আপনাদের আমাদের এপিসোডটা, সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক টলিকথার আড্ডা দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় চোখ রাখতে হবে জিও বাংলার টলিকথা।